হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? রিন্টু? স্যার শোনা যাচ্ছে। সন্দীতা শুনতে পাচ্ছ? সুমিত? সুমিত? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তৃষা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কে ফোন করছে একটু দেখি। হ্যালো? হ্যাঁ বল, ওটাতে জয়েন কর মিটিংয়ে। ঠিক আছে, রাখ। হ্যাঁ, দেখছি আমি। 1 মিনিট। ওদের কোডটা দিয়ে দিয়েছি, প্রথম কোডটা মানে একটা হ্যাঁ অ্যালফাবেট হ্যাঁ ভুল ছিল, সেকেন্ড কোডটা ঠিকঠাক দিয়েছি, ওটাতে জয়েন করলে হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড কোডটা সেটাই তো। দাঁড়া, আর একবার শুধু আমি এদেরকে পাঠিয়ে দিই একটু। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। চলো আমি শুরু করলাম, হ্যাঁ। শুরু করছি তাহলে। আমি একটু গুগল মিটটা ট্রাই করলাম। ঠিক আছে। স্নেহা, স্নেহা শুনতে পাচ্ছ? স্নেহা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, চলো আমি স্টার্ট করছি, হ্যাঁ। হুম। দেখো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এখানে আমার একটা স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যালো? সবাই স্ক্রিন হ্যাঁ স্যার হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ, কি কি লেখা আছে তাতে? সব দেখা যাচ্ছে। হ্যাঁ, WBHS বলে লেখা আছে। ঠিক আছে। মলিকুলার বায়োলজি। হ্যাঁ, মলিকুলার বায়োলজি। ঠিক আছে। আচ্ছা, আগে আমি প্রথমে বলে দিই যে আগের দিনে যে ক্লাসটা ওটা হ্যাম্পার্ড হয়েছিল, আমি তার ভিডিও তৈরি করেছি। ওই ভিডিওটার লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে। ওটাকে আমি আপলোড করে ওটাকে দিয়ে দেবো। আমার ওটা তৈরি করা হয়ে গেছে। তো আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে মলিকুলার বায়োলজিতে আলোচনা করব। সেটা হলো ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালের এক্সপেরিমেন্ট। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই দেয়। সো ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ হলো বংশগত পদার্থ, এর যে এক্সপেরিমেন্ট আছে। সুতরাং কয়েকটা এক্সপেরিমেন্ট, এখান থেকে একটা 5 নাম্বারের প্রশ্ন আসে। সুতরাং এই এক্সপেরিমেন্ট দিয়ে আজকে শুরু করব। এর আগের দিন যেটা আমরা আলোচনা করছিলাম সেটা কি? সেটা ছিল ডিএনএ স্ট্রাকচার। সুতরাং আজকে আমরা পড়ব যেটা, সেটা হলো ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালের এক্সপেরিমেন্ট। তো প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো হোয়াট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, মানে জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থ আমরা কাকে বলবো। জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থ প্রধানত 3টে প্রপার্টিজ বা ধর্ম শো করে। প্রথম যে প্রপার্টিজ বা প্রথম যে ধর্ম, সেটা হলো জেনোটাইপিক ক্যারেক্টার। ওকে। সো ফার্স্ট যেটা ধর্ম সেটা হলো জেনোটাইপিক ক্যারেক্টার। জেনোটাইপিক ক্যারেক্টার মানে কি? জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থ প্রধানত ডিএনএ, বেশিরভাগ জীবের ক্ষেত্রে অন্তত 99% জীবের ক্ষেত্রে বংশগত পদার্থ বা জেনেটিক মেটেরিয়াল হলো ডিএনএ। মাত্র কিছু সংখ্যক জীবে বংশগত পদার্থ বা জেনেটিক মেটেরিয়াল হলো আরএনএ, যেমন ভাইরাসের ক্ষেত্রে। ওকে। সুতরাং জেনেটিক মেটেরিয়াল হতে গেলে অবশ্যই যে ক্যারেক্টার থাকতে হবে সেটা হলো জেনোটাইপিক ক্যারেক্টার। এবং এক্ষেত্রে যে জেনোটাইপিক ক্যারেক্টার যেটা হবে সেটা হলো রেপ্লিকেশন। মানে কি? একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। তো এই যে রেপ্লিকেশন পদ্ধতি, এর ফলে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার ফ্রম জেনারেশন টু জেনারেশন। ওকে। সো ট্রান্সফার টু জেনারেশন টু জেনারেশন, মানে জেনেটিক মেটেরিয়াল সবসময় বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, পিতামাতা থেকে সন্তানের দেহতে সঞ্চারিত হয়। সেকেন্ড যেটা, সেটা হলো ফেনোটাইপিক ক্যারেক্টার। সেকেন্ড যে ক্যারেক্টার জেনেটিক মেটেরিয়াল সবসময় দেখায় সেটা হলো ফেনোটাইপিক ক্যারেক্টার, দ্যাট মিনস এক্সপ্রেশন। অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল সবসময় নিজেকে এক্সপ্রেস করে কিরকম ভাবে? ধরা যাক ডিএনএ, ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয় এবং কোনো একটা কোষ যে কাজ করে সেটা হলো ডিএনএ থেকে এই প্রোটিন তৈরি হয় বলেই কোনো কোষ কাজ করতে পারে। এই ঘটনাটাকে বলা হয় এক্সপ্রেশন। এবং ডিএনএরই কেবলমাত্র একমাত্র প্রপার্টিজ আছে নিজেকে এক্সপ্রেস করা বা প্রকাশ করা। ঠিক আছে। যেমন এই যে আমি কথা বলছি, অর্থাৎ আমি নিজেকে এক্সপ্রেস করছি। সুতরাং ডিএনএ নিজেকে কিভাবে এক্সপ্রেস করবে? ডিএনএ তো কথা বলতে পারবে না। সুতরাং ডিএনএ প্রোটিন তৈরির মধ্য দিয়ে নিজেকে এক্সপ্রেস করবে। ওকে। সো দিস ইজ দ্য ফেনোটাইপিক ক্যারেক্টার। এবং লাস্ট যেটা সেটা হলো মিউটেশন। ওকে। অর্থাৎ লাস্ট যেটা সেটা হলো মিউটেশন, মানে কি? ডিএনএ সবসময় নিজেকে চেঞ্জ করতে পারে। অর্থাৎ যখন প্রয়োজন হয় তখন ডিএনএ নিজেকে চেঞ্জ করতে পারে। তাহলে আজকে আমাদের যেটা পড়ার বিষয় সেটা হলো জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থ যে ডিএনএ, সেই সম্বন্ধে বিভিন্ন সায়েন্টিস্ট যে এক্সপেরিমেন্ট করেছিলেন বা পরীক্ষা করেছিলেন সেটাই আমরা পড়ব।
তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে জেনেটিক মেটেরিয়াল কোনগুলো। ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, এবং জেনেটিক মেটেরিয়াল সবসময় জেনোটাইপিক ধর্ম শো করে, মানে কি বংশ পরম্পরা সঞ্চারিত হয়। ফেনোটাইপিক ধর্ম শো করে, মানে নিজেকে প্রকাশ করে, এবং মিউটেশন মানে কি নিজেকে চেঞ্জ করতে পারে। এখন ডিএনএ যে বংশগত পদার্থ বা জেনেটিক মেটেরিয়াল, এই সম্বন্ধে আমাদেরকে কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। প্রথম যে এক্সপেরিমেন্ট আমরা পড়ব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টটা হলো ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট। সো দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট ইজ ফ্রেডরিক গ্রিফিথ। ফ্রেডরিক গ্রিফিথ যে এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই এক্সপেরিমেন্টসকে বলা হয় ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। তাহলে ফ্রেডরিক গ্রিফিথের যে এক্সপেরিমেন্ট, সেটি হলো ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, মানে ব্যাকটেরিয়ার রূপান্তর। ট্রান্সফরমেশন মানে কি? ট্রান্সফরমেশন মানে হলো রূপান্তর। সুতরাং ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্টে ফ্রেডরিক গ্রিফিথ কি করলেন সেটাই আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো ব্যাকটেরিয়া প্রধানত তিনভাবে তাদের জনন সম্পন্ন করে। এই ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট বুঝতে গেলে আমাদেরকে কিছু শব্দ সম্বন্ধে জানতে হবে। প্রথমেই আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো হোয়াট ইজ ট্রান্সফরমেশন, মানে ব্যাকটেরিয়া রূপান্তর আমরা কাকে বলবো। সুতরাং কোনো ব্যাকটেরিয়া তার রিপ্রোডাকশন বা প্রজনন কিভাবে করবে? ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন তিনভাবে হয়। নাম্বার ওয়ান, যেভাবে রিপ্রোডাকশন করবে ব্যাকটেরিয়া, এক নাম্বার যেটা, সেটা হলো কনজুগেশন। তাহলে ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন সেটা কিভাবে হবে? তিনভাবে হবে। এক নাম্বার যেটা কনজুগেশন, দু নাম্বার যে রিপ্রোডাকশন প্রসিডিওর সেটি হলো ট্রান্সফরমেশন। ওকে, সো সেকেন্ড টাইপ অফ রিপ্রোডাকশন ব্যাকটেরিয়া যেভাবে রিপ্রোডাকশন বা জনন করে, সেকেন্ড হলো ট্রান্সফরমেশন, এবং থার্ড যেটা সেটা হলো ট্রান্সডাকশন। এগুলো হলো ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। ওকে, সুতরাং ব্যাকটেরিয়া তিনভাবে রিপ্রোডাকশন করবে, একটি হলো কনজুগেশন, একটি হলো ট্রান্সফরমেশন, এবং আর একটা হলো ট্রান্সডাকশন। ব্যাকটেরিয়া কিভাবে ট্রান্সফরমেশন পদ্ধতিতে রিপ্রোডাকশন করে সেটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে, তবেই না আমরা ফ্রেডরিক গ্রিফিথের ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট আমরা বুঝতে পারবো। এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষার সাহায্যে আমরা কি প্রমাণ করব? যে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ হলো বংশগত পদার্থ, মানে পিতামাতা থেকে সন্তানের দেহতে ডিএনএই যায়, অন্য কোনো পদার্থ যায় না। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, সো ফ্রেডরিক গ্রিফিথের যে এক্সপেরিমেন্ট, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট, এটা বুঝতে গেলে আমাদের যেটা বলছিলাম যে ব্যাকটেরিয়া কিভাবে রিপ্রোডাকশন করে সেটা বুঝতে হবে। প্রথমেই ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন সেটা হলো কনজুগেশন। হোয়াট ইজ কনজুগেশন? দেখো, এক্ষেত্রে আমি একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকলাম। সো দিস ইজ অ্যান ব্যাকটেরিয়া, এবং এই জায়গাটায় আমি আরও একটা ব্যাকটেরিয়ার ছবি আঁকলাম। সুতরাং এই যে দুটি ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয় একটা টিউব লাইক স্ট্রাকচার দিয়ে। একটা কি দিয়ে? একটা টিউবের মতো গঠন দিয়ে। সো দিস ইজ এ টিউব লাইক স্ট্রাকচার। তাহলে দেখো, দুটো ব্যাকটেরিয়া পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং একটা ব্যাকটেরিয়ার দেহের বাইরেতে এরকম কিছু স্ট্রাকচার থাকে, একে বলে সেক্স পিল্লি। একে আমরা কি বলবো? সেক্স পিল্লি। ব্যাকটেরিয়াতে তো আর মেল ফিমেল নেই, সাধারণত আমরা ধরে নিতে পারি যে যাদের সেক্স পিল্লি থাকে তারা হলো মেল, আর যাদের সেক্স পিল্লি থাকে না তারা হলো ফিমেল। এবার ব্যাকটেরিয়া কি করবে? এই জায়গা থেকে ডিএনএ এবার এই জায়গায় অর্থাৎ ফিমেলের দেহতে ডিএনএ চলে যাবে। ওকে, সো দিস টাইপ অফ রিপ্রোডাকশনকে আমরা বলবো কনজুগেশন। সুতরাং কনজুগেশন মানে কি? দুটি ব্যাকটেরিয়া থাকবে, একটি মেল আর একটা ফিমেল। যার দেহতে সেক্স পিল্লি থাকে আমরা ধরে নিচ্ছি সেটা হলো মেল, এবং যার দেহতে সেক্স পিল্লি থাকে না আমরা ধরে নিচ্ছি সেটা হলো ফিমেল। তাহলে পুরুষের দেহ থেকে স্ত্রীদের দেহতে ডিএনএ যাবে, এটাকে বলে ডোনর আর এটাকে বলে রেসিপিয়েন্ট। যে গ্রহণ করে তাকে বলবো রেসিপিয়েন্ট। তাহলে স্ত্রী ব্যাকটেরিয়া এক্ষেত্রে ডিএনএ কে গ্রহণ করছে। সুতরাং কনজুগেশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে কনজুগাল টিউব, এটাকে আমরা কি বলবো? কনজুগাল টিউব। ওকে, কনজুগাল টিউব। সুতরাং কনজুগাল টিউবের মধ্য দিয়ে কোনো ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার ডিএনএতে ট্রান্সফার হয়। এই ধরনের যে রিপ্রোডাকশন তাকে আমরা বলবো কনজুগেশন। নেক্সট যেটা আসবো সেটা হলো ট্রান্সফরমেশন। হোয়াট ইজ দ্য ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন রিপ্রোডাকশন হলো এমন একটা রিপ্রোডাকশন পদ্ধতি যে পদ্ধতিতে কোনো একটা ডিএনএ, বহিরাগত কোনো ডিএনএ, সাপোজ দিস ইজ এ ডিএনএ, এই ডিএনএটা সামহাউ কোনোভাবে এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে। ওকে, সুতরাং এক্ষেত্রে দুটো ব্যাকটেরিয়া লাগছে না, কিন্তু কোনো একটা মিডিয়াম বা মাধ্যমে বর্তমান ডিএনএ
কোনোভাবে এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে যায়। সো দিস ইজ কল্ড ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট বা ট্রান্সফরমেশন রিপ্রোডাকশন। সেকেন্ড যেটা, সেটা হলো ট্রান্সডাকশন রিপ্রোডাকশন। হোয়াট ইজ দ্য ট্রান্সডাকশন রিপ্রোডাকশন? ধরা যাক এটা একটা ব্যাকটেরিয়া আর এটা হলো একটা ব্যাকটেরিয়ার ডিএনএ। সো দিস ইজ অ্যান ব্যাকটেরিয়া। এখন আমরা জানি যে ব্যাকটেরিওফাজ, সো দিস ইজ দ্য ব্যাকটেরিওফাজ। আমরা জানি যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে যে সমস্ত ভাইরাস তাদেরকে আমরা বলবো ব্যাকটেরিওফাজ। তাহলে কোনো একটা ভাইরাস যখন এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তখন এই ভাইরাস কি করে, তার ডিএনএ কে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেয় এবং সত্যি সত্যি যখন এই ফাজটা বা ব্যাকটেরিওফাজ যখন ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে বেরিয়ে আসে তখন সে ব্যাকটেরিয়ার ডিএনএর কিছু অংশ নিয়ে চলে আসে। ওকে, সো ব্যাকটেরিয়ার ডিএনএর কিছু অংশ নিয়ে চলে আসে এবং সেই ফাজ অন্য একটা ব্যাকটেরিয়ার দেহতে এই ডিএনএ কে দিয়ে দেয়। ওকে, সুতরাং এটি হলো টাইপ এ ব্যাকটেরিয়া, এটা হলো বি ব্যাকটেরিয়া। তাহলে এর ডিএনএ ব্যাকটেরিওফাজের মধ্য দিয়ে বি এর দেহের মধ্যে প্রবেশ করে। এই ধরনের যে রিপ্রোডাকশন তাকে বলে ট্রান্সডাকশন রিপ্রোডাকশন। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য থ্রি টাইপস অফ রিপ্রোডাকশন হুইচ ইউ ক্যান সি ইন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন কনজুগেশন হতে পারে, ট্রান্সফরমেশন হতে পারে অ্যান্ড দ্য ট্রান্সডাকশন হতে পারে। কিন্তু ফ্রেডরিক গ্রিফিথ ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট করেছিলেন, অর্থাৎ কোনো মাধ্যম থেকে ডিএনএ ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে ওই ব্যাকটেরিয়ার চরিত্রকে পাল্টে দেয়। এই ধরনের যে রিপ্রোডাকশন তাকেই আমরা বলবো ট্রান্সফরমেশন রিপ্রোডাকশন। ওকে, সুতরাং আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? তৃষা বুঝতে পেরেছো ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন কাকে বলে? ওকে, আচ্ছা, তাহলে আমি পরের নেক্সট জায়গায় আমি চলে যাচ্ছি। আচ্ছা, শুভম বুঝতে পেরেছিস? শুভম? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আমি নেক্সট এতে চলে যাচ্ছি, ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট। সুতরাং ফ্রেডরিক গ্রিফিথের যে এক্সপেরিমেন্ট যেটা বলা হচ্ছে সেটা হলো ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, মানে ডিএনএ বংশগত পদার্থ, অর্থাৎ ডিএনএ কিভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। ওকে, ফ্রেডরিক গ্রিফিথ এই এক্সপেরিমেন্ট করার জন্য, এটা পরীক্ষাতে কিন্তু আসবে, রিমেম্বার ইট, দিস ইজ ইউ ক্যান এক্সপেক্ট দ্য 5 মার্কস কোয়েশ্চেন্স। ওকে, এখান থেকে 5 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই আসবে আজকে আমি যেটা পড়াচ্ছি। মানে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালের যে এক্সপেরিমেন্ট, অর্থাৎ ডিএনএ যে বংশগত পদার্থ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন, বড় প্রশ্ন আসবে। তাহলে এবার ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্টে গ্রিফিথ কি করলেন? গ্রিফিথ একটা ব্যাকটেরিয়া নিলেন, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। সুতরাং গ্রিফিথ যে ব্যাকটেরিয়া নিয়েছিলেন সেই ব্যাকটেরিয়ার নাম হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ওকে, সো আই এম রাইটিং দিস স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ফ্রেডরিক গ্রিফিথ এই ব্যাকটেরিয়া নিলেন নিউমোনিয়া। সুতরাং আমি নাম দেখেই বুঝতে পারছি যে এই ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ ঘটায়। ওকে, এখন এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার দু রকম ভ্যারাইটি থাকবে, ভ্যারাইটি বা স্ট্রেন থাকে। তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া বা ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার দু রকম স্ট্রেন থাকবে। একটি স্ট্রেনকে বলা হয় R2 স্ট্রেন। ওকে, এবং আরো একটা স্ট্রেনকে বলা হয় S3 স্ট্রেন। স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হলো ভ্যারিয়েশন। যেমন ধরা যাক আমরা মানুষ, সুতরাং আমরা হোমোসেপিয়েন্স, কিন্তু তুমি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ, সুতরাং আমরা হলো ভ্যারাইটি বা স্ট্রেন। ওকে, সেরকম ভাবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া হলো একটা ব্যাকটেরিয়া। সুতরাং এই ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেন তিনি নিলেন, একটা R2 আর একটা হলো S3। R2 এটার মানে হচ্ছে রাফ ভ্যারাইটি। সো R2 মিনস রাফ ভ্যারাইটি। অ্যাকচুয়ালি R2 কে অনেকটা এরকম দেখতে হয়, R2 হলো রাফ ভ্যারাইটি। আর S3 যেটা, S3 ব্যাকটেরিয়ার দেহের বাইরের দিকে একটা পলিস্যাকারাইডের আবরণ থাকে। ওকে, অর্থাৎ S3 ব্যাকটেরিয়ার দেহের বাইরের দিকে কি থাকবে? জাস্ট লেট মি চেঞ্জ দ্য কালার। ওকে, তাহলে S3 ব্যাকটেরিয়ার বাইরের দিকে একটা পলিস্যাকারাইড কোট থাকে, সেই জন্য এটা হলো স্মুথ ভ্যারাইটি। তাহলে এর বাইরের দিকে কি থাকবে? একটা পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেটের একটা আবরণ থাকে, এটা হলো S3 ভ্যারাইটি। এবং এই কার্বোহাইড্রেটের আবরণটা থাকে বলেই এর ডিজিজ ঘটায়, রাইট? সুতরাং S3 ব্যাকটেরিয়া কি ঘটাবে? রোগ ঘটাবে। কিন্তু R2 ব্যাকটেরিয়া কি করবে? R2 ব্যাকটেরিয়া নো ডিজিজ।
অর্থাৎ R2 ব্যাকটেরিয়া কোনো রকম রোগ ঘটাবে না। যেহেতু R2 ব্যাকটেরিয়া কোনো রোগ ঘটায় না, সেই জন্য R2 কে বলা হয় নন ভিরুলেন্ট। ভিরুলেন্ট মানে কি? ক্ষতিকর। সুতরাং R2 যেহেতু কোনো ক্ষতি করছে না, সেই জন্য R2 হলো নন ভিরুলেন্ট। কিন্তু S3 যেহেতু ক্ষতি করে, সেই জন্য S3 হলো ভিরুলেন্ট, মানে কি এরা ক্ষতি করবে। ওকে, অর্থাৎ এরা হচ্ছে রোগ ঘটাবে। সো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার দুটি স্ট্রেন তিনি নিলেন ফ্রেডরিক গ্রিফিথ, একটি হলো R2 আর একটা হলো S3। যখন R2 ব্যাকটেরিয়া কোনো রোগ ঘটায় না, সেই জন্য R2 কে বলা হয় নন ভিরুলেন্ট, এবং S3 ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ ঘটায়, সেই জন্য S3 ব্যাকটেরিয়া হলো ভিরুলেন্ট। ওকে, এবার তিনি কি এক্সপেরিমেন্ট করলেন আমরা একটু দেখে নিই। তিনি কি এক্সপেরিমেন্ট করলেন? সুতরাং নাম্বার 1, প্রথম এক্সপেরিমেন্ট দেখো। নাম্বার 1, তিনি প্রথমেই কি করলেন? R2 ব্যাকটেরিয়াকে, R2 ব্যাকটেরিয়া, আর কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, প্রচুর কাটা কাটা হয়ে যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছ? হ্যালো রিমি, রিমি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোর তোর নেটে সমস্যা আছে দেখ। রিমি, কাটা কাটা আওয়াজ আসছে? না স্যার, কিছু হয়নি, পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, তোর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, R2 ব্যাকটেরিয়াকে যখন আমরা কোনো মাইসের দেহতে যখন আমরা ইনজেক্ট করব, ওকে, সো R2 ব্যাকটেরিয়াকে যখন আমরা কোনো ইঁদুরের দেহতে যখন আমরা ইনজেক্ট করব, মানে লাইভ মাইস, সুতরাং এটা হলো জীবিত ইঁদুরের দেহতে যখন R2 ব্যাকটেরিয়াকে যখন আমরা ইনজেকশনের মধ্য দিয়ে প্রবেশ করাবো, তখন কি হবে? মাইস মানে ইঁদুর, মাইস মানে কি? ছোট ইঁদুর, মাইস তখন বেঁচে থাকবে। ওকে, কারণ কি? কারণ R2 ব্যাকটেরিয়া কোনো রোগ ঘটাচ্ছে না, সুতরাং ইঁদুরের দেহতে কোনো রোগ হচ্ছে না, তাহলে ইঁদুর বেঁচে আছে। 2 নাম্বার কি? 2 নাম্বার, S3 ব্যাকটেরিয়াকে যখন ইঁদুরের দেহতে আমরা ইনজেক্ট করব, তাহলে S3 ব্যাকটেরিয়াকে আমরা ইঁদুরের দেহতে যদি ইনজেক্ট করি, তাহলে এই ইঁদুরের দেহতে নিশ্চয়ই রোগ ঘটবে। কেন? কারণ S3 ব্যাকটেরিয়া রোগ ঘটায়। সুতরাং এক্ষেত্রে এই মাইস কি হবে? ডায়েড, অর্থাৎ এই মাইস তখন মারা যাবে। সো দ্য ডেথ অফ দ্য মাইস উইল বি অকার্ড। ওকে, থার্ড, তিনি কি করলেন? থার্ড যেটা করলেন সেটা হলো এই S3 ব্যাকটেরিয়াকে হিট কিল্ড করলেন। হিট কিল্ড মানে তাপ দিলেন, তাপ দিয়ে S3 ব্যাকটেরিয়াকে তিনি মেরে ফেললেন, এবং সেটাকে তিনি ইঁদুরের দেহতে তিনি দিলেন। যেহেতু এই ব্যাকটেরিয়াটা মারা গেছে, হিট কিল্ড ব্যাকটেরিয়া, অর্থাৎ তাপ প্রয়োগে যেহেতু ব্যাকটেরিয়া মারা গেছে, তাহলে কি হবে? এই ইঁদুর জীবিত থাকবে না বেঁচে থাকবে? অবশ্যই এই ইঁদুর জীবিত থাকবে। কেন? কারণ S3 ব্যাকটেরিয়াকে এক্ষেত্রে তিনি মেরে ফেলেছেন। ওকে, আরেকবার বলছি, R2 ব্যাকটেরিয়াকে যখন জীবিত ইঁদুরের মধ্যে দেয়া হবে, তখন ইঁদুর বেঁচে থাকবে। S3 ব্যাকটেরিয়াকে যখন জীবিত ইঁদুরের মধ্যে দেয়া হবে, তখন ইঁদুর মারা যাবে, কারণ S3 ব্যাকটেরিয়া হলো ভিরুলেন্ট। আবার তাপ প্রয়োগে মৃত S3 ব্যাকটেরিয়াকে যখন ইঁদুরের দেহতে দেওয়া হবে, তখন ইঁদুর বেঁচে থাকবে। ওকে, নেক্সট এবার কি করলেন? এবার দেখো নেক্সট যে স্টেপ তিনি করলেন, কত ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট এটা। সুতরাং নেক্সট স্টেপ তিনি যেটা করলেন সেটা হলো R2 ব্যাকটেরিয়া নিলেন। ওকে, তার সঙ্গে সঙ্গে তাপ প্রয়োগে মৃত মানে হিট কিল্ড S3, হিট কিল্ড S3, তাহলে R2 ব্যাকটেরিয়া ইঁদুরকে জীবিত করবে, হিট কিল্ড ব্যাকটেরিয়া ইঁদুর জীবিত থাকবে। কিন্তু যখন R2 ব্যাকটেরিয়াকে হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার সঙ্গে মিশিয়ে তিনি যখন ইঁদুরের দেহতে ইনজেক্ট করলেন, তখন তিনি আশ্চর্যজনকভাবে একটা ফল দেখলেন, সেটি হলো ইঁদুর মারা যায়। সো ডেথ অফ দ্য মাইস, রাইট? সুতরাং এটা হলো ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট। তাহলে আবার আমি বলছি, R2 ব্যাকটেরিয়া জেনারেলি কোনো রোগ ঘটায় না, S3 ব্যাকটেরিয়া রোগ ঘটায়। তাহলে R2 ব্যাকটেরিয়া যেহেতু কোনো রোগ ঘটায় না, সুতরাং জীবিত ইঁদুরের দেহতে যখন R2 ব্যাকটেরিয়াকে আমরা প্রয়োগ করব, তখন ইঁদুর বেঁচে থাকবে। আবার S3 ব্যাকটেরিয়া যেহেতু রোগ ঘটায়, সুতরাং জীবিত ইঁদুরের দেহতে যখন প্রবেশ করাবো, তখন ইঁদুর মারা যাবে। হিট কিল্ড S3 ব্যাকটেরিয়া মানে তাপ প্রয়োগে মৃত S3 ব্যাকটেরিয়াকে যখন ইঁদুরের দেহতে প্রবেশ করাবো, তখন ইঁদুর অবশ্যই বেঁচে থাকবে। কিন্তু যদি R2 ব্যাকটেরিয়া তার সঙ্গে সঙ্গে হিট কিল্ড S3 ব্যাকটেরিয়াকে ইঁদুরের দেহতে ঢোকাবো, তখন ইঁদুরের বেঁচে থাকার কথা, কিন্তু এক্ষেত্রে ইঁদুর কি হচ্ছে? মারা যাচ্ছে। ওকে, তাহলে দেখো এই যে জায়গাটায় ইঁদুর মারা যাচ্ছে,
এই মারা যাওয়াটার অন্যতম কারণ হলো এই ইঁদুরের দেহতে তিনি S3 ব্যাকটেরিয়া পেলেন। সুতরাং এই ইঁদুরের দেহতে তিনি কোন ব্যাকটেরিয়াকে পেলেন? S3 ব্যাকটেরিয়া রিকভার, মানে এই ইঁদুরের দেহতে তিনি S3 ব্যাকটেরিয়াকে খুঁজে পেলেন। কিন্তু দেখো এই ইঁদুরের দেহতে তিনি S3 ব্যাকটেরিয়াকে খুঁজে পেলেন, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে দেখতে হবে। দেখো, যদি কেউ মারা যায় তাহলে সে কখনো বেঁচে থাকবে না। হিটকিল S3 এক্ষেত্রে মারা গেছে, কিন্তু সে তো কখনো বেঁচে থাকবে না। কিন্তু তবুও আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে S3 ব্যাকটেরিয়াকে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি। হাউ ইট ইজ পসিবল? এরই কারণ তিনি খোঁজার চেষ্টা করলেন। এর কারণ খুঁজতে গিয়ে আমরা ব্যাকটেরিয়াল জেনেটিক্স একটু যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? সবসময় একটা জিনিস মনে রাখবে যে মিউটেশন মানে কি? যখন কোনো একটা পদার্থ অন্য পদার্থে পরিণত হয় তখনই তাকে আমরা বলবো মিউটেশন। সো মিউটেশন ইজ স্ট্রেন স্পেসিফিক। মিউটেশন কি? মিউটেশন হলো স্ট্রেন স্পেসিফিক। তার মানে কি? R2 ব্যাকটেরিয়া যদি মিউটেটেড হয় তাহলে R2 ব্যাকটেরিয়া মিউটেশনের মধ্য দিয়ে S2 ব্যাকটেরিয়াতে পরিণত হবে, নেভার S3। ওকে, কখনোই S3 তে পরিণত হবে না। আবার S3 ব্যাকটেরিয়ার যদি মিউটেশন হয়, S3 ব্যাকটেরিয়ার যদি মিউটেশন হয় সেটা S3 তেই পরিণত হবে, নেভার R2। সুতরাং যদি মিউটেশনের মধ্য দিয়ে এই ঘটনা ঘটতো, অর্থাৎ R2 ব্যাকটেরিয়া কোনোভাবে মিউটেটেড হয়ে যদি S3 তে পরিণত হতো, তাহলে আমরা কোন ব্যাকটেরিয়া পেতাম? আমরা S2 ব্যাকটেরিয়া পেতাম, আমরা কিন্তু S3 ব্যাকটেরিয়া পেতাম না। ওকে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, মিউটেশন হলো স্ট্রেন স্পেসিফিক। R2 ব্যাকটেরিয়া মিউটেশনের মধ্য দিয়ে S2 তে পরিণত হয়, কখনো S3 তে পরিণত হয় না। সুতরাং যদি এক্ষেত্রে মৃত যে ইঁদুরের দেহের মধ্যে R2 ব্যাকটেরিয়া এবং তাপ প্রয়োগে মৃত S3 ব্যাকটেরিয়াকে দেওয়া হয়েছে, সেই ইঁদুর মারা গেছে এবং তার দেহতে আমরা S3 ব্যাকটেরিয়া পেয়েছি। তো S3 ব্যাকটেরিয়াটা কোথা থেকে এলো? আমরা তো মৃত S3 প্রয়োগ করেছিলাম এই ইঁদুরের দেহতে। মৃত আবার কখনো জীবিত হয় নাকি? সে তো কখনো জীবিত হতে পারবে না। সুতরাং R2 ব্যাকটেরিয়ার কোনোভাবে মিউটেশন হতে পারে, R2 ব্যাকটেরিয়া S3 তে মিউটেটেড হতে পারে, কিন্তু এটা সম্ভব নয়। কেন? কারণ R2 ব্যাকটেরিয়া S2 তেই মিউটেটেড হবে, কখনো S3 তে মিউটেটেড হবে না। সুতরাং ফ্রেডরিক গ্রিফিথ একটা কনক্লুশনে এলেন। ফ্রেডরিক গ্রিফিথ যে কনক্লুশনে এলেন সেটি হলো সাম মেটেরিয়ালস অর্থাৎ কিছু পদার্থ অফ S3 অর্থাৎ কিছু S3 ব্যাকটেরিয়ার কিছু পদার্থ চেঞ্জেস পরিবর্তিত করলো R2 ইন্টু S3। ওকে, সুতরাং S3 ব্যাকটেরিয়ার কিছু পদার্থ R2 কে S3 তে পরিণত করেছে। দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সুতরাং R2 ব্যাকটেরিয়ার কিছু পদার্থ, এই S3 ব্যাকটেরিয়ার কিছু পদার্থ, সাম মেটেরিয়ালস অফ দ্য S3 ব্যাকটেরিয়ার কিছু পদার্থ যেটা R2 কে S3 তে পরিণত করেছে। এখন এই পদার্থ কি হতে পারে? এই পদার্থ কি প্রোটিন হতে পারে? এই পদার্থ কি প্রোটিন হতে পারে? এই পদার্থ কি RNA হতে পারে? নাকি এই পদার্থ DNA হতে পারে? নাকি এই পদার্থ কার্বোহাইড্রেট হতে পারে? ওকে, নাকি এই পদার্থ DNA হতে পারে, নাকি এই পদার্থ কার্বোহাইড্রেট হতে পারে, অর্থাৎ বিভিন্ন ম্যাক্রোমলিকুলের কথা আমি বলছি। সুতরাং এই পদার্থটা কি হতে পারে তিনি এর উত্তর খোঁজার চেষ্টা করলেন, কিন্তু সেই উত্তর তিনি পেলেন না। তিনি বললেন দিস মেটেরিয়াল অর্থাৎ এই পদার্থ যেটা S3 থেকে R2 তে কোনোভাবে প্রবেশ করেছে, তিনি এর নাম দিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তিনি এর কি নাম দিলেন? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। ওকে, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে হোয়াট ইজ দিস ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। সুতরাং তিনি এই পদার্থটার নাম দিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। কিন্তু এই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কি? প্রোটিন নাকি RNA নাকি DNA নাকি কার্বোহাইড্রেট? সুতরাং এই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কি হতে পারে? যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কোনো একটা ব্যাকটেরিয়াকে পুরোপুরিভাবে পরিবর্তিত করে দেয়। আমি তোমাদেরকে বলেছিলাম হোয়াট ইজ দ্য ট্রান্সফরমেশন পদ্ধতি। ট্রান্সফরমেশন পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে DNA কোনো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে সেই ব্যাকটেরিয়াকে পরিবর্তিত করে দেয় কোনো মিডিয়াম থেকে, তাকেই বলে ট্রান্সফরমেশন। সুতরাং এক্ষেত্রে নিশ্চয়ই S3 ব্যাকটেরিয়ার DNA কোনোভাবে R2 তে প্রবেশ করে R2 কে S3 তে পরিণত করেছে, কিন্তু সেটা কিন্তু তিনি আবিষ্কার করতে পারেননি। ওকে,
সুতরাং এক্ষেত্রে আমরা এবার যেটা দেখব সেটা হলো S3 ব্যাকটেরিয়ার ডিএনএ S3 ব্যাকটেরিয়ার ডিএনএ R2 তে প্রবেশ করেছে। ওকে, R2 তে প্রবেশ করে R2 কে কিসে পরিণত করেছে? R2 কে S3 তে পরিণত করেছে। ঠিক আছে, সুতরাং S3 ব্যাকটেরিয়ার ডিএনএ R2 তে প্রবেশ করে R2 কে S3 তে পরিণত করে, এটাই হলো অ্যাকচুয়ালি রুলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ডিএনএ এর কত ক্ষমতা, যেটা R2 কে S3 তে পরিণত করে দেয়। এবং সেই জন্যই যখন হিটকিল্ড S3 প্লাস R2 ব্যাকটেরিয়াকে আমরা যখন ইঁদুরের দেহতে প্রবেশ করাবো, তখন এই হিটকিল্ড S3 ব্যাকটেরিয়ার ডিএনএ R2 ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। ওকে, কিন্তু ফ্রেডরিক গ্রিফিথ এটা ভাবতে পারেননি যে এটা প্রোটিনও হতে পারে, ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে। এই সম্বন্ধে তিনি আর সম্পূর্ণভাবে ব্যাখ্যা দিতে পারেননি। সুতরাং এই পদার্থটাই যে অ্যাকচুয়ালি ডিএনএ, এটা আবিষ্কার করার জন্য আরো 3 জন সায়েন্টিস্ট এগিয়ে এলেন। একজন হলেন অ্যাভারি, একজন হলেন ম্যাকলিওড এবং আরো একজন হলেন ম্যাককার্টি। তাহলে এটা হচ্ছে ফ্রেডরিক গ্রিফিথের ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। এই বিষয়টা তোমাদের যখন পরীক্ষাতে আসবে তখন এইটুকু পোর্শন তোমাদেরকে লিখতে হবে। ওকে, অর্থাৎ যে জায়গাটা আমি তোমাদেরকে দেখালাম, এটা প্রচুর এই জায়গাটা বোঝার আছে। এবার বলো যদি কারো কোনো ডাউট থাকে এই জায়গাটায়, না হলে পরেরটা আর বুঝতে পারবে না। বলো কারোর কোনো সমস্যা আছে? বলো। রিমি? স্যার বলছি আর একবার বলুন না। ঠিক আছে, রিন্টু বল। রিন্টু? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, শুভম? না স্যার ঠিক আছে। সন্ধিতা বলো, কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, বলছি আপনি যে বললেন ডিএনএ জেনেটিক পদার্থ, ওটার আন্ডারে এগুলো লিখবো নাকি? ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, ওটার আন্ডারে না, এটা তো আলাদা পরীক্ষা হচ্ছে, ওটা তো এক্সপেরিমেন্ট হচ্ছে। আমি যে নোটসটা দিয়েছি মানে ওটাতে ওটা দেখবে। রূপান্তর ভবনের পরীক্ষার আন্ডারে? হ্যাঁ, ওটা রূপান্তর ভবনের পরীক্ষার আন্ডারে। ঠিক আছে, স্নেহা বলো। আচ্ছা। স্নেহা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি ওইখানটা একবার বোঝাবেন, সেই যেটা বললেন S3 এর মেটেরিয়াল নিয়ে R2 S3 কে রূপান্তর করে ওইখানটা। ঠিক আছে, ওখানটা বলে দিচ্ছি। হ্যাঁ, সুমিত বল হ্যাঁ। কোনখানটা অসুবিধা আছে। সুমিত বলো। না স্যার, বুঝতে পেরেছি। তৃষা বলো কোথায় অসুবিধা আছে বলো। বুঝতে পেরেছি স্যার। ওকে, এবার তাহলে আমি যাচ্ছি আর একবার। ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া প্রধানত 3 রকম ভাবে রিপ্রোডাকশন করতে পারে। এক প্রকার যে রিপ্রোডাকশন সেটি হলো কনজুগেশন। সুতরাং ব্যাকটেরিয়ার যে রিপ্রোডাকশন 3 ভাবে হতে পারে, একটি হলো কনজুগেশন, একটি হলো ট্রান্সফরমেশন এবং আরো একটা হলো ট্রান্সডাকশন। হোয়াট ইজ কনজুগেশন? যখন দুটো ব্যাকটেরিয়া একটা টিউব তৈরি করে তাকে আমরা বলবো কনজুগাল টিউব। এই কনজুগাল টিউবের মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহেতে প্রবেশ করে। ট্রান্সফরমেশন কাকে বলবো? যে পদ্ধতিতে বহিরাগত কোনো ডিএনএ, কোনো মাধ্যমে যে ডিএনএ আছে সেই ডিএনএটা কোনোভাবে কোনো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে তাকেই বলে ট্রান্সফরমেশন। ট্রান্সডাকশন কাকে বলে? যখন কোনো একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহের মধ্যে যায়। কে নিয়ে যাবে? ব্যাকটেরিওফাজ। ওকে, কে নিয়ে যাবে? ব্যাকটেরিওফাজ। সুতরাং এই পদ্ধতিকে বলে ট্রান্সডাকশন। আমাদের এটাও লাগবে। ঠিক আছে, এবং আমরা ফ্রেডরিক গ্রিফিথ যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা হলো এইটা, ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট। তো ফ্রেডরিক গ্রিফিথ এই এক্সপেরিমেন্ট করার জন্য যে ব্যাকটেরিয়াকে কালেক্ট করেছিলেন, যে ব্যাকটেরিয়াকে চয়েস করেছিলেন, সেটি হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া ইজ এ টাইপ অফ ব্যাকটেরিয়া হুইচ কজেস নিউমোনিয়া ডিজিজ, মানে যেটা নিউমোনিয়া রোগ ঘটায়। ওকে, এখন স্ট্রেপ্টোকক্কাসের তিনি দুটো স্ট্রেন নিয়েছিলেন। একটা স্ট্রেন হলো R2 এবং আর একটা স্ট্রেন হলো S3। R2 ব্যাকটেরিয়া কোনো রোগ ঘটাবে না, কিন্তু S3 ব্যাকটেরিয়া রোগ ঘটাবে। ঠিক আছে, S3 কে বলা হয় স্মুথ ভ্যারাইটি, কারণ এর দেহের বাইরে পলিস্যাকারাইডের আবরণ থাকে। সুতরাং R2 ব্যাকটেরিয়াকে যখন আমরা ইঁদুরের মধ্যে যখন দেব তখন কি হবে? ইঁদুর বেঁচে থাকবে। S3 ব্যাকটেরিয়াকে যখন আমরা ইঁদুরের মধ্যে দেব তখন কি হবে? ইঁদুর মারা যাবে। হিট কিল্ড S3 অর্থাৎ যে ব্যাকটেরিয়াকে আমরা মেরে ফেলেছি তাকে যখন ইঁদুরের মধ্যে দেব তখন ইঁদুর কি হবে? বেঁচে থাকবে। আবার R2 ব্যাকটেরিয়া এবং হিট কিল্ড S3 ব্যাকটেরিয়াকে যখন আমরা ইঁদুরের মধ্যে দেব তখন ইঁদুরের বেঁচে থাকার কথা, কিন্তু ইঁদুর এক্ষেত্রে কি হচ্ছে? মারা যাচ্ছে। কেন এই ঘটনাটা ঘটলো? এই সম্বন্ধে ফ্রেডরিক গ্রিফিথ একটা কনক্লুশনে এলেন। তিনি বললেন যে হয়তো S3 ব্যাকটেরিয়ার কোনো পদার্থ R2 কে S3 তে পরিণত করেছে। ওকে, সুতরাং তিনি বললেন যে হয়তো সাম মেটেরিয়ালস অফ দ্য S3 ব্যাকটেরিয়ার কোনো পদার্থ R2 কে S3 তে পরিণত করেছে। সুতরাং এই পদার্থটা কি হতে পারে তিনি কিন্তু বুঝতে পারলেন না।
এবং তিনি এই পদার্থটার নাম দিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তিনি এই পদার্থটার নাম কি দিলেন? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। এই পদার্থ প্রোটিন হতে পারে, আরএনএ হতে পারে, ডিএনএ হতে পারে, অথবা কার্বোহাইড্রেট হতে পারে। অ্যাকচুয়ালি আমরা পরে দেখব যে S3 ব্যাকটেরিয়ার ডিএনএ R2 তে প্রবেশ করে R2 কে S3 তে পরিণত করে। ওকে, সুতরাং এই যে বিষয়টা, অর্থাৎ এটা যে ডিএনএ R2 কে S3 তে পরিণত করেছে, এটাই এবার আমাদেরকে পরীক্ষার সাহায্যে বুঝতে হবে। সুতরাং যখন ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট বলবে তখন তোমাদেরকে এই পর্যন্ত লিখতে হবে, অর্থাৎ যে পর্যন্ত আমি বললাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল পর্যন্ত লিখতে হবে। আমার নোটসে এগুলো লেখা আছে, জাস্ট এই বিষয়টা বুঝে নাও। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ট্রান্সফর্মিং প্রিন্সিপাল যে ডিএনএ, সেটাই আমরা কি করে বুঝবো। দেখো, এই সম্বন্ধে সেকেন্ড যে এক্সপেরিমেন্ট করলেন তিনজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে অ্যাভারি, একজনের নাম হলো ম্যাকলিয়ড অ্যান্ড ম্যাককার্টি। সুতরাং তিনজন সায়েন্টিস্ট এবার পরীক্ষা করছেন। তারা কি পরীক্ষা করলেন? তাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে বলা হয় কনফার্মেশন টেস্ট, অর্থাৎ কনফার্ম যেটা হয়ে যাচ্ছে আমরা। সো তাদের এক্সপেরিমেন্টকে আমরা কি বলবো? কনফার্মেশন টেস্ট। ওকে, তাহলে এই কনফার্মেশন টেস্টটা অ্যাকচুয়ালি কি? দেখো তারা কিভাবে করলেন এই পরীক্ষাটা। প্রথমেই তারা যে কাজ করলেন সেটা S3 ব্যাকটেরিয়াকে নিয়ে নিলেন। প্রথমেই কাকে নিলেন? S3 ব্যাকটেরিয়া। সুতরাং এটা হলো S3 ব্যাকটেরিয়া। ওকে, সো দিস ইজ S3 ব্যাকটেরিয়া। S3 ব্যাকটেরিয়ার দেহের বাইরে অবশ্যই পলিস্যাকারাইডের আবরণ থাকবে এবং এই S3 ব্যাকটেরিয়াকে হোমোজিনাইজড করলেন। হোমোজিনাইজড মানে কি? পুরোপুরি ভেঙে ফেললেন। অ্যান্ড সেন্ট্রিফিউজ করলেন। এবং কি করলেন? সেন্ট্রিফিউজ করলেন। তার ফলে S3 ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে এইভাবে ভেঙে গেল। ঠিক আছে, তাহলে S3 ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে কি হয়ে গেল? এইভাবে ভেঙে গেল। এবং এর সাথে তিনি R2 ব্যাকটেরিয়াকে যোগ করলেন। এর সাথে কাকে যোগ করলেন? তারা R2 ব্যাকটেরিয়াকে। এবং তার ফলে যেটা তৈরি হলো সেটা হলো একটা মিক্সচার। তার ফলে যেটা তৈরি হলো সেটা কি? একটা মিক্সচার, অর্থাৎ একটা মিশ্র পদার্থ এক্ষেত্রে তৈরি হলো। ওকে, সুতরাং S3 ব্যাকটেরিয়াকে তারা সেন্ট্রিফিউজ করলেন এবং হোমোজিনাইজড করলেন, মানে ভেঙে দিলেন এবং তাকে তারপরে একটা যন্ত্রে ঘোরালেন এবং তার ফলে বিভিন্ন পদার্থ সেক্ষেত্রে আইসোলেটেড হয়ে গেল। কোন কোন পদার্থ এক্ষেত্রে আইসোলেটেড হবে? এক্ষেত্রে ডিএনএ, আরএনএ, প্রোটিন, কার্বোহাইড্রেট সব আলাদা আলাদা হয়ে গেল। এবং R2 ব্যাকটেরিয়া তার মধ্যে দিলেন, সেই জায়গার মধ্যে দেওয়ার পরে একটি মিক্সচার তৈরি হলো। ধরে যাক এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবে কি করলেন? S3 ব্যাকটেরিয়ার মিক্সচার নিলেন, অর্থাৎ S3 ব্যাকটেরিয়ার এগুলো পদার্থ। ওকে, সো দিজ আর S3 ব্যাকটেরিয়ার বিভিন্ন মেটেরিয়ালস এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটায় R2 ব্যাকটেরিয়া দিয়ে দিলেন। সুতরাং এটাই হলো মিক্সচার। ওকে, এবার কি করলেন? দেখ ব্যাকটেরিয়া হলো মাইক্রোস্কোপিক, সুতরাং এটা হচ্ছে একটা মিক্সচার তৈরি হবে, এটাকে সহজেই ইনজেক্ট করা যাবে। এবার কি হলো? এইবারে এই মিক্সচার মানে R2 প্লাস S3 মিক্সচার। ওকে, R2 প্লাস S3 এই মিক্সচার, অর্থাৎ এই দুটোর মিশ্র পদার্থ তারা দিলেন। দেওয়ার পরে একটা এনজাইম দিলেন। সেই এনজাইমটার নাম হলো, ধরা যাক সেই এনজাইমটার নাম হলো প্রোটিয়েজ। প্রোটিয়েজ কি করবে? প্রোটিনকে ভেঙে দেবে। তাহলে যদি প্রোটিয়েজ দিই তাহলে S3 মিক্সচারের সমস্ত প্রোটিন ভেঙে যাবে। সো অল প্রোটিন উইল বি ডিগ্রেডেড। ওকে, ডিগ্রেডেশন মানে হচ্ছে ভেঙে যাওয়া। তাহলে প্রোটিন এক্ষেত্রে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। প্রোটিন এক্ষেত্রে ব্রেক করে যাবে। তাহলে S3 ব্যাকটেরিয়ার প্রোটিন আর এখানে নেই। যখন এই মিক্সচারকে যখন ব্যাকটেরিয়া ইঁদুরের দেহের মধ্যে দেব তখন ইঁদুর বেঁচে থাকবে। কি হবে? বেঁচে থাকবে। সুতরাং প্রোটিন কিন্তু এক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল নয়। জেনেটিক মেটেরিয়াল সেটাই যাকে নষ্ট করলে R2 ব্যাকটেরিয়া S3 ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে ইঁদুর কি হবে? বেঁচে থাকবে। অর্থাৎ এই ইঁদুরের দেহতে আমরা S3 পাবো। সুতরাং এখানে S3 নট রিকভার। S3 এক্ষেত্রে আচ্ছা, যখন R2 এবং তার সঙ্গে সঙ্গে S3 মিক্সচার প্রোটিয়েজ দিয়ে দিলাম তখন এই ইঁদুর কিন্তু বেঁচে থাকবে না, মারা যাবে? বলে একটু শুনি, কে বলতে পারে দেখি? আমি একটু ভুল লিখেছি এই জায়গাটা, বলো কে বলতে পারবে? বলো। আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার বলছি। যখন R2 ব্যাকটেরিয়া তার সঙ্গে সঙ্গে S3 এই সমস্ত পদার্থগুলো
একসঙ্গে যোগ করে কোনো ইঁদুরের দেহতে আমরা প্রবেশ করালাম, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিয়েজ দিলাম, প্রোটিয়েজ মানে যেটা প্রোটিনকে ভেঙে ফেলবে, কিন্তু এই জায়গায় ডিএনএ কিন্তু ইনট্যাক্ট আছে, মানে ডিএনএ এর কোনো পরিবর্তন হয়নি, একটু শক্ত বিষয়গুলো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ডিএনএ কি হয়ে আছে, ইনট্যাক্ট, মানে কি ডিএনএ এর কোনো পরিবর্তন হয়নি, S3 ব্যাকটেরিয়ার ডিএনএ এক্ষেত্রে ইনট্যাক্ট আছে। তাহলে কি হবে, এই ইঁদুরটা বেঁচে থাকবে না মারা যাবে? তাহলে কি হবে, স্যার মারা যাবে তো? হ্যাঁ, তাহলে মারা যাবে। এই ইঁদুরটা হচ্ছে মারা যাবে, ঠিক আছে। কেন মারা যাবে, কারণ S3 ব্যাকটেরিয়ার ডিএনএ তো ওখানে আছে, ওকে। সুতরাং দিস ইঁদুর উইল বি ডায়েড, কারণ S3 ব্যাকটেরিয়ার ডিএনএ তো কোনো নষ্ট হয়নি। এবার আবার ফের তিনি কি করলেন, তারা কি করলেন, R2 ব্যাকটেরিয়া প্লাস S3 মিক্সচার, এই দুটোকে তারা নিলেন, নেওয়ার পরে এক্ষেত্রে RNase দিলেন। RNase মানে কি, RNA কে যে ভেঙে ফেলবে, ওকে। তাহলে এটা কি করবে, RNA কে ভাঙবে, সো দিস উইল ব্রেক দ্য RNA কে ভাঙবে। তাহলে এক্ষেত্রে ইঁদুর বেঁচে থাকবে না মারা যাবে? তাহলে এক্ষেত্রে ইঁদুর কি হবে, এক্ষেত্রে ইঁদুর অবশ্যই মারা যাবে, কারণ এক্ষেত্রে S3 ডিএনএ এক্ষেত্রে ইনট্যাক্ট আছে, কারণ কি ডিএনএ তো কখনো ভাঙেনি S3-র, সুতরাং এক্ষেত্রে ইঁদুর কিন্তু মারা যাবে, সো দ্য ইঁদুর উইল বি ডায়েড, কারণ S3 এক্ষেত্রে রিকভার হবে, অর্থাৎ আমরা এই মৃত ইঁদুরের দেহ থেকে আমরা S3 পাবো, ওকে। এরপরে কি করলেন তিনি, R2, তারা কি করলেন, R2 ব্যাকটেরিয়া প্লাস S3 মিক্সচার প্লাস এবার তারা যে পদার্থ দিলেন সেটা হলো ডিএনএজ। এবার তারা কি দিলেন, ডিএনএজ, যেটা ডিএনএ কে ভেঙে ফেলে, তার ফলে কি হবে, ডিএনএ ব্রেক করে যাবে। যেহেতু এক্ষেত্রে S3-র ডিএনএ ব্রেক করে যাচ্ছে, সেই জন্য এই ইঁদুর কিন্তু বেঁচে থাকবে, অর্থাৎ এই ইঁদুর এক্ষেত্রে আর মারা যাবে না। সুতরাং নো S3, তাহলে কোনো S3 এক্ষেত্রে এই মৃত, এই জীবিত ইঁদুরের দেহতে পাওয়া যাবে না। কেন, কারণ এক্ষেত্রে S3-র ডিএনএ এক্ষেত্রে ব্রেক করে গেছে। তাহলে ডিএনএই হলো সেই পদার্থ, যে পদার্থটা যেহেতু নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই R2 কে আর S3-তে পরিণত করতে পারবে না। সুতরাং R2 আর S3-তে কেন পরিণত হচ্ছে না, কারণ ডিএনএ এক্ষেত্রে ড্যামেজড হয়ে গেছে, ডিএনএ এক্ষেত্রে নষ্ট হয়ে গেছে, সেই জন্য R2 আর S3-তে পরিণত হতে পারবে না, ওকে। সুতরাং এই পরীক্ষার সাহায্যে আমরা এটাই কনফার্ম হলাম, কি কনফার্ম হলাম, আমরা এটাই কনফার্ম হলাম যে প্রোটিন or RNA is not genetic material. So protein or RNA are not actually, যাই হোক, is not genetic material. তাহলে what is genetic material? DNA is the genetic material. Okay, so DNA is the genetic material. সুতরাং এই পরীক্ষার সাহায্যে এটাই প্রমাণিত হলো যে ডিএনএই হলো জেনেটিক মেটেরিয়াল, প্রোটিন অথবা আরএনএ নয়, তাহলে ডিএনএই হলো জেনেটিক মেটেরিয়াল। এবং এটাকে বলা হয় কনফার্মেশন এক্সপেরিমেন্ট, এবং এই এক্সপেরিমেন্ট করেছিলেন বিজ্ঞানী অ্যাভারি, ম্যাকলিয়ড এবং ম্যাককার্টি, অর্থাৎ এই তিনজন সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্ট করেছিলেন। সুতরাং যখন তোমাকে বলবে যে পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, ব্যাকটেরিয়াল রূপান্তর ভবনের পরীক্ষা, তখন তোমাকে ফ্রেডরিক গ্রিফিথের এক্সপেরিমেন্ট বলতে হবে। যদি তোমাকে বলে যে কনফার্মেশন টেস্ট বিবৃত করো, তখন ফ্রেডরিক গ্রিফিথ এবং অ্যাভারি, ম্যাকলিয়ড, ম্যাককার্টি এই দুজনের এক্সপেরিমেন্টই কিন্তু তোমাকে তখন বলতে হবে, ওকে। তাহলে এটাই হলো ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালের ব্যাকটেরিয়াল রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশনের পরীক্ষা এবং কনফার্মেশন পরীক্ষা। এবার বলো, যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে, এটা একটু ডিফিকাল্ট, জাস্ট আমি যেগুলো বুঝিয়ে দিলাম এই জায়গাগুলো তোমরা একটুখানি পড়ে নেবে, ঠিক আছে। এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই, এই জায়গাটা স্ক্রিনশট নেওয়া যাবে তো? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, হ্যাঁ স্যার, নেওয়া যাবে। আমি দেখাচ্ছি, দেখ এখানটা স্ক্রিনশট নে, এখানটা স্ক্রিনশট নাও, সবাই নিয়ে নাও, ঠিক আছে। এবার আমি স্ক্রল করছি, হ্যাঁ, এবার স্ক্রল করলাম, হ্যাঁ স্যার। এবার স্ক্রল করলাম, ঠিক আছে। 3টে স্ক্রিনশট হবে, এই জায়গাটা দেখাই, দাঁড়াও, নাও স্ক্রিনশট নাও,
আমি এর রেকর্ডিংটা আমি পাঠিয়ে দেব, ঠিক আছে? কিন্তু তবু এটা নিয়ে নাও স্ক্রিনশটটা। সবাই নিয়েছো তো? হ্যাঁ স্যার। নেক্সট এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার। নেক্সট এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও। এটাই হচ্ছে বোঝার জায়গা, ঠিক আছে? ওকে, স্যার তাহলে প্রিন্সিপাল হ্যাঁ বলো, যা যদি কারো কোনো অসুবিধা থাকে বলো, বলো তৃষা বলো। ওই ট্রান্সফর্মিং প্রিন্সিপাল তাহলে ডিএনএ। হ্যাঁ, ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ, ঠিক আছে? তাহলে ফ্রেডরিক গ্রিফিথ যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কি সেটা তিনি আইডেন্টিফাই করতে পারেননি, তাহলে এভারি ম্যাকলিওড এবং ম্যাককার্টি এটাই পরীক্ষার সাহায্যে প্রমাণ করলেন যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ইজ দ্য ডিএনএ। ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালের আরও একটা এক্সপেরিমেন্ট তোমাদের সিলেবাসে আছে, সেই এক্সপেরিমেন্টটি হলো হার্শে অ্যান্ড চেজের এক্সপেরিমেন্ট। দেন দ্য এক্সপেরিমেন্ট নাম্বার 3, এবার আমরা যে এক্সপেরিমেন্ট দেখব সেটা হলো হার্শে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। দেন দ্য হার্শে অ্যান্ড চেজ এক্সপেরিমেন্ট। ওকে, হার্শে অ্যান্ড চেজ এর এক্সপেরিমেন্ট। হার্শে আর চেজের যে এক্সপেরিমেন্ট এটা হলো 3 নাম্বার এক্সপেরিমেন্ট, এবং হার্শে আর চেজের যে এক্সপেরিমেন্ট এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট। তাহলে হার্শে আর চেজের এক্সপেরিমেন্টকে আমরা কি বলবো? ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট। ওকে, হোয়াট ইজ দ্য ট্রান্সডাকশন? I have already told you that what is transduction. Okay, so I have told you that the actually bacteria can reproduce by 3 fashions. Okay, 3 রকম পদ্ধতিতে ব্যাকটেরিয়া রিপ্রোডাকশন করে, ইউ নো। সো দ্য কনজুগেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড দ্য ট্রান্সডাকশন। তাহলে ট্রান্সফরমেশন মানে কি? কোনো মাধ্যম থেকে ডিএনএ যখন ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে যায়, যেটা ফ্রেডরিক গ্রিফিথ যে টেকনিক তিনি ইউজ করেছিলেন সেটা হলো ট্রান্সফরমেশন। এই পদ্ধতি ব্যবহার করে তিনি তার এক্সপেরিমেন্ট করেছিলেন। এবার আমরা যেটা দেখব সেটা হলো ট্রান্সডাকশন। হোয়াট ইজ দ্য ট্রান্সডাকশন? ধরা যাক এক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া আছে, এদিকে একটা ব্যাকটেরিয়া আছে। এবার এই ব্যাকটেরিয়ার ডিএনএ ব্যাকটেরিওফাজের মধ্য দিয়ে অন্য ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে যায়। সো দিস ইজ কল্ড ট্রান্সডাকশন। ওকে, তাহলে ট্রান্সডাকশন পদ্ধতিতে কোনো ব্যাকটেরিওফাজ কোনো একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ট্রান্সফার করে। ধরা যাক আমরা কোনো অনলাইনে কোনো জিনিস আমরা অর্ডার দিয়েছি, সুতরাং সেটা হলো একটা ব্যাকটেরিয়া যেখানে অর্ডার দিয়েছে, ধরা যাক অ্যামাজনে অর্ডার দিয়েছে, সুতরাং অ্যামাজন হলো একটা ব্যাকটেরিয়া, তুমি একটা ব্যাকটেরিয়া, তুমি হলে বি। ওকে, সুতরাং তোমাকে কে ওটা ডেলিভারি দেবে? যে ডেলিভারি দেবে সে হচ্ছে ডেলিভারি বয়। সো দ্য ডেলিভারি বয় ইজ দ্য ব্যাকটেরিওফাজ, রাইট? এই বিষয়টা বুঝতে পেরেছো? সুতরাং অ্যামাজনের ডিএনএ নিয়ে নিল ডেলিভারি বয়, সেটা নিয়ে কাকে দিল? তোমাকে দিল। তার ফলে তোমার মধ্যে পরিবর্তন ঘটলো, তোমার মনে প্রচুর আনন্দ হলো, ঠিক আছে? এই পরিবর্তন ঘটলো। সো দিস ইজ কল্ড ট্রান্সডাকশন। তাহলে এবার আমরা দেখব যে হার্শে আর চেজের ট্রান্সডাকশন এক্সপেরিমেন্ট। হার্শে আর চেজের ট্রান্সডাকশন এক্সপেরিমেন্টে একদম ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল এটা ক্লিয়ারলি ভিজিবলি প্রমাণিত হয়। ওকে, সেই জন্য এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট হার্শে আর চেজের এক্সপেরিমেন্ট। সুতরাং হার্শে আর চেজের এক্সপেরিমেন্ট বুঝতে গেলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে। কি জানতে হবে? ডিএনএ এর মধ্যে কোন কোন পদার্থ থাকে। ডিএনএ এর মধ্যে যে পদার্থ থাকে সেটা হলো কার্বন, ডিএনএ এর মধ্যে যে পদার্থ থাকে সেটা হলো হাইড্রোজেন, ডিএনএ এর মধ্যে যে পদার্থ থাকে সেটা হলো অক্সিজেন, ডিএনএ এর মধ্যে যে পদার্থ থাকে সেটা হলো নাইট্রোজেন, এবং ডিএনএ এর মধ্যে যে পদার্থ থাকে সেটা হলো ফসফরাস। তাহলে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে এবং ফসফরাস থাকবে। সমস্ত ম্যাক্রোমলিকুল, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড সবগুলোতে হয়তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি থাকে, কিন্তু phosphorus is the only material which is present in DNA. So this is the only material which is present in DNA. Okay, which is present in DNA, যেটা কেবলমাত্র ডিএনএ তেই থাকে। ওকে, এবার আরো একটা পদার্থ সেটা হলো প্রোটিন। আরো একটা পদার্থ সেটা হলো প্রোটিন। প্রোটিনের মধ্যে এই সবগুলো থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিনে একটা পদার্থ থাকে সেটা হলো সালফার। প্রোটিনে একটা পদার্থ থাকে সেটা হলো সালফার। সালফার অনলি ইন প্রোটিন, সালফার কেবলমাত্র প্রোটিনে থাকবে, বাট নট ডিএনএ। সুতরাং ডিএনএ এর মধ্যে কোনো সালফার থাকে না। সালফার প্রধানত কোথায় থাকবে? প্রোটিনে থাকবে। এই হ্যাঁ, সালফার প্রোটিনে থাকবে, কিন্তু সালফার ডিএনএ তে থাকে না। ওকে,
সুতরাং এই এই মেটেরিয়ালসটাই তিনি ব্যবহার করলেন হার্সে আর চেস। তারা কি করলেন, রেডিও লেবেলড সালফার আর ফসফরাস নিলেন। রেডিও লেবেলড হলো সেই সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থ লাইট এমিট করে, যে সমস্ত পদার্থ কি করবে, এরকম রেডিও অ্যাক্টিভিটি তারা হচ্ছে শো করবে। আমি আর অত ডিটেলসে যাচ্ছি না ফিজিক্সের ব্যাপারে। সুতরাং এক্ষেত্রে রেডিও লেবেলড আইসোটোপ নিলেন। হোয়াট ইজ আইসোটোপ? যখন দুটো অ্যাটমসের মধ্যে যখন তাদের পরমাণু ক্রমাঙ্ক একই থাকে কিন্তু ভর সংখ্যা যখন আলাদা থাকে, সেটাই তো আমরা জানি আইসোটোপ। তো এক্ষেত্রে রেডিও লেবেলড ফসফরাসের যে আইসোটোপ নিলেন সেটা হলো 32p। তাহলে কি নিলেন, 32p। যদি কোনো পদার্থের মধ্যে এই 32p থাকে তাকে আমরা সহজেই চিনতে পারবো। ওকে, সুতরাং 32p তিনি দিলেন ডিএনএ কে। ওকে, এবং 35s নিলেন। 35s কি নিলেন, 35s। যদি কোনো পদার্থ বা ম্যাক্রোমলিকুলে 35s থাকে তখন আমরা সহজেই তাকে চিনতে পারবো। 32p থাকবে ডিএনএতে এবং 35s থাকবে প্রোটিনে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য প্রিন্সিপাল। এই জায়গাটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তবে ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন তুমি বুঝতে পারবে। এবার চলো আমরা ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন এক্সপেরিমেন্টে চলে যাই। এখন ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন এক্সপেরিমেন্টে আমি যেটা বলছিলাম যে ডেলিভারি বয়। ওকে, সো দিস ইজ দ্য ব্যাকটেরিওফাজ। হু ইজ দ্য ডেলিভারি বয়? এটা হলো ব্যাকটেরিওফাজের গঠন। ব্যাকটেরিওফাজের মধ্যে হেড থাকবে, স্টক ইত্যাদি এইসব জায়গা থাকবে, আমার আর অত ওগুলো জানার দরকার নেই। অ্যাকচুয়ালি ব্যাকটেরিওফাজের যে অংশ থাকবে সেটা হলো এইটা হলো ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ ইজ নাথিং বাট দিস ইজ এ ভাইরাস। ওকে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আক্রমণকারী যে ভাইরাস সেটাই হলো ব্যাকটেরিওফাজ। সো ব্যাকটেরিওফাজ ইজ এ টাইপ অফ ভাইরাস হুইচ ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া। তার মানে কি, যেটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। এবার তারা রেডিও লেবেল করলেন। কি করলেন, তাহলে এগুলো হলো প্রোটিন, প্রোটিনের আবরণ। ব্যাকটেরিওফাজের বাইরের দিকে এগুলো কি থাকবে, প্রোটিনের আবরণ। তাহলে প্রোটিনের আবরণকে তারা কি দিয়ে লেবেল করলেন, 35s দিয়ে। আর ডিএনএ কে তারা কি দিয়ে লেবেল করলেন, ডিএনএ কে তারা কি দিয়ে লেবেল করলেন, ডিএনএ কে লেবেল করলেন, জাস্ট চেঞ্জ মি দ্য কালার। ডিএনএ কে লেবেল করলেন কি দিয়ে, ডিএনএ কে লেবেল করলেন 32p দিয়ে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ব্যাকটেরিওফাজ যেটাকে তারা ব্যবহার করলেন। এবার কি হবে দেখে নিই। এইবারে এক্ষেত্রে ধরা যাক একটা ব্যাকটেরিয়া আছে, তাহলে এটা কি আছে, একটা ব্যাকটেরিয়া। ধরা যাক এটা হলো ব্যাকটেরিয়া এ। এখন এই ব্যাকটেরিয়া এ কে এই ব্যাকটেরিওফাজ দিয়ে তারা আক্রমণ করলেন। সুতরাং এক্ষেত্রে এটা হলো ব্যাকটেরিওফাজ। তাহলে এই ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে এক্ষেত্রে কি আছে, প্রোটিন আছে। প্রোটিন কি লেভেল থাকবে, 35s। এবং এক্ষেত্রে কি আছে ব্যাকটেরিওফাজের মধ্যে, ডিএনএ আছে। ডিএনএ কি লেভেল থাকবে, 32p দিয়ে। ওকে, ডিএনএ থাকবে 32p দিয়ে। এবং এক্ষেত্রে এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ। ওকে, এখন এই ব্যাকটেরিওফাজ এবার কি করবে, ব্যাকটেরিওফাজ যখন রিপ্রোডাকশন করবে সে তার ডিএনএ কে এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকিয়ে দেবে। তাহলে কাকে ঢুকিয়ে দেবে, ডিএনএ কে। ওকে, সুতরাং 32p লেবেল ডিএনএ এই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে যাবে। তাহলে 32p লেবেল ডিএনএ কার মধ্যে ঢুকে যাবে, ব্যাকটেরিয়ার দেহের মধ্যে। ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে গিয়ে এবার সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে রিপ্রোডাকশন করবে। এবার সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে কি করবে, রিপ্রোডাকশন করবে। তাহলে এটা হলো পেরেন্ট। এটা কি, এটা হলো পেরেন্ট ব্যাকটেরিওফাজ। ঠিক আছে, এটা হলো ফাদার ব্যাকটেরিওফাজ বা পেরেন্ট আমরা বলতে পারি। তাহলে এক্ষেত্রে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে। সুতরাং এক্ষেত্রে অসংখ্য ছোট ছোট ব্যাকটেরিওফাজ তৈরি হবে। তাহলে দেখো এক্ষেত্রে যে ব্যাকটেরিওফাজগুলো তৈরি হবে সেই ব্যাকটেরিওফাজের মধ্যে যে ডিএনএ থাকবে সমস্ত ডিএনএ কিন্তু 32p লেবেলড হবে। কিন্তু এক্ষেত্রে প্রোটিন যেগুলো থাকবে, যেহেতু সে প্রোটিনটা তার পিতার থেকে পাচ্ছে না, সুতরাং প্রোটিন এক্ষেত্রে আলাদা হবে। ওকে, সো এক্ষেত্রে আমরা কেমন ধরনের প্রোটিন পাবো, আলাদা প্রোটিন। দেখো আগেরটাতে কি ছিল, ব্ল্যাক কালার, এক্ষেত্রে প্রোটিন কিন্তু আলাদা। সুতরাং এটা হলো সেপারেট প্রোটিন, অর্থাৎ নতুন প্রোটিন এক্ষেত্রে পাওয়া গেল। নট 35s লেবেলড প্রোটিন, নট 35s লেবেলড। সুতরাং এই প্রোটিন কিন্তু 35s লেবেল নয়, এই প্রোটিন কিন্তু আলাদা। কিন্তু এক্ষেত্রে
এই যে ব্যাকটেরিওফাজ আমরা যেগুলো পেলাম সেগুলো হলো 32p লেভেলড। সেগুলো কেমন পাবো আমরা? 32p লেভেলড, লাইক পেরেন্টস, তার পিতার মতো। ওকে, মানে তার পিতামাতার মতো, ঠিক আছে? সুতরাং এবার এই ব্যাকটেরিওফাজ যখন এই ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে বেরিয়ে আসবে, সুতরাং ব্যাকটেরিওফাজ কি করছে? এই ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে বেরিয়ে আসছে, তখন আমরা কোন ধরনের ব্যাকটেরিয়া পাবো বা কোন ধরনের ভাইরাস পাবো? নট ব্যাকটেরিয়া, ব্যাকটেরিওফাজ কোন ধরনের পাবো? এই ধরনের ব্যাকটেরিওফাজ। ওকে, সো দিস আর দ্য প্রোজেনি ব্যাকটেরিওফাজ, মানে এগুলো হচ্ছে নতুন ব্যাকটেরিওফাজ। এই নতুন ব্যাকটেরিওফাজ কেন আমি বলছি? কারণ এটা হলো কালো 35s লেভেল, কিন্তু এক্ষেত্রে নতুন ব্যাকটেরিওফাজের প্রোটিন কিন্তু আলাদা, কিন্তু তাদের ডিএনএ কেমন? ডিএনএ সব কিন্তু পিতার মতো, ঠিক আছে? সুতরাং ডিএনএ ইজ দ্য 32p লেভেলড। সো ডিএনএ ইজ 32p লেভেলড। কিসের মতো? প্রথম যে ব্যাকটেরিওফাজ যেটা ইনফেক্ট করেছিল সেরকম টাইপেরই ডিএনএ এক্ষেত্রে আমরা দেখতে পাবো। সুতরাং এই পরীক্ষার সাহায্যে এটাই প্রমাণিত হয় ডিএনএ ইজ ট্রান্সফার্ড। ডিএনএ কি হচ্ছে? ট্রান্সফার্ড হচ্ছে ফ্রম পেরেন্টস টু অফস্প্রিং। ফ্রম পেরেন্টস, তাহলে ডিএনএ কি হচ্ছে? পেরেন্টস টু অফস্প্রিংয়ে, মানে পিতামাতা থেকে ডিএনএ কিন্তু সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। সো অবভিয়াসলি ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। সুতরাং আমরা বলতে পারি যে ডিএনএ হলো বংশগত পদার্থ। আমি তোমাদেরকে বলেছিলাম যে বংশগত পদার্থ হলো সেটাই যারা কি ধর্ম শো করে? যারা রেপ্লিকেশন ধর্ম শো করে, যারা জেনোটাইপিক ধর্ম শো করে। যে পদার্থ বংশ পরম্পরায় সঞ্চারিত হয় সেটাই জেনেটিক মেটেরিয়াল। সুতরাং আমরা এক্ষেত্রে ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে দেখছি ডিএনএ বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, প্রোটিন বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে না। আগে সায়েন্টিস্টদের মধ্যে কনফিউশন ছিল যে মনে হয় প্রোটিন হলো জেনেটিক মেটেরিয়াল, কারণ বিভিন্ন কোষের ফাংশন ইজ কন্ট্রোলড বাই প্রোটিন। বাট ইন দিস এক্সপেরিমেন্ট উই ক্যান কনফার্মলি সে দ্যাট the DNA is the genetic material because the DNA is transferred from generation to generation. কারণ DNA বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে, so the DNA is the genetic material, not protein. Okay, so this is another experiment which proved that the DNA is the genetic material, and this experiment was performed by Hershey and Chase. তাহলে এটা হলো হার্শে আর চেজের এক্সপেরিমেন্ট। সুতরাং এই এক্সপেরিমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও এই জায়গাটা, ঠিক আছে? এখানটা একটুখানি স্ক্রিনশট তুলে নাও, দেখো দেখতে পাচ্ছ কিনা? জাস্ট এ মিনিট, ঠিক আছে? হার্শে আর চেজের এক্সপেরিমেন্ট, দাঁড়াও একটু অ্যাডজাস্ট করি, তারপরে নাও এখানটা একটু স্ক্রিনশট তুলে নাও সবাই। হয়েছে? এবার বলো কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? স্নেহা, স্নেহা, না স্যার বুঝতে পেরেছি। সন্ধিতা বলো কোনো অসুবিধা আছে কিনা বুঝতে? না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা সুমিত, সুমিত বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ওখানটা স্ক্রিনশট তুলে নিয়েছো তো? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে আমরা যে বিষয়টা আমরা দেখছিলাম, জাস্ট আমাকে একটুখানি চেঞ্জ করি এটা, ঠিক আছে? তাহলে যে বিষয়টা আমরা দেখছিলাম, কি দেখছিলাম? এক নাম্বার, প্রথমে আমি যেটা বলছিলাম যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালের কিছু এক্সপেরিমেন্ট আমরা দেখব। সুতরাং এগুলোই হলো মেনলি এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো, প্রধানত এই এক্সপেরিমেন্টগুলো তোমাদের পরীক্ষাতে আসে। হ্যাঁ বলো। কথা কেটে যাচ্ছিল। এবার ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ কথা না শুনতে একটু অসুবিধা হচ্ছে, প্রচুর কেটে কেটে যাচ্ছে। এবার দেখো, এবার বোঝা যাচ্ছে কিনা? নেটে সমস্যা হলে কি করব বলতো? এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এবার দেখ, এরপরে দাঁড়াও এক মিনিট। এবার দেখো, এবার লাস্ট আমি যে বিষয়টা বলবো সেটা হলো যে জেনেটিক যে মেটেরিয়াল, ঠিক আছে? জেনেটিক মেটেরিয়াল কি কি হতে পারে। সুতরাং জেনেটিক মেটেরিয়াল একদম আমরা লাস্টে চলে এসেছি আজকের ক্লাসে। সো দ্য জেনেটিক, সরি এখানটা একটু মুছে দিই। সুতরাং জেনেটিক মেটেরিয়াল কি হতে পারে? তাহলে জেনেটিক মেটেরিয়াল বিভিন্ন জীবের ক্ষেত্রে আমরা জানি যে পৃথিবীতে যে সমস্ত জীব আছে
সেই সমস্ত জীব যদি আমরা ইভলিউশন দেখি, পৃথিবীতে প্রথম এসেছিল ভাইরাস, অর্থাৎ নন লিভিং জীব, নন লিভিং জীব বলবো না, অর্থাৎ জ্বর পদার্থ। প্রথমে জ্বর পদার্থ থেকে কি হলো, জীব আর জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু ভাইরাস এলো, ভাইরাস থেকে কি এলো, ব্যাকটেরিয়া এলো বা প্রোক্যারিওটস এলো, প্রোক্যারিওটস থেকে কি এলো, ইউক্যারিওটস এলো, মানে উন্নত উদ্ভিদ এবং প্রাণী। ঠিক আছে, ভাইরাসের ক্ষেত্রে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। ওকে, কিছু কিছু ভাইরাসে আরএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, কোনো ভাইরাসে, কিছু কিছু ভাইরাসে আরএনএ হলো জেনেটিক মেটেরিয়াল। যেসব ভাইরাসে আরএনএ জেনেটিক মেটেরিয়াল তাদেরকে আমরা বলবো রাইবো ভাইরাস। যেমন রাইবো ভাইরাসের এক্সাম্পল কি, এইচআইভি ভাইরাস রাইবো ভাইরাস, করোনা ভাইরাস বা SARS-CoV-2 হলো রাইবো ভাইরাস, কারণ করোনা ভাইরাসের যে জেনেটিক মেটেরিয়াল সেটা হলো আরএনএ। টোবাকো মোজাইক ভাইরাস ইজ অ্যান আরএনএ কন্টেনিং ভাইরাস। তাহলে যে সমস্ত জীবেতে কেবলমাত্র আরএনএ থাকে তাদের ক্ষেত্রে আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসাবে কাজ করে। এবং ভাইরাসের ক্ষেত্রে, অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ হলো জেনেটিক মেটেরিয়াল, যাদের দেহতে ডিএনএ থাকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, সমস্ত ইউক্যারিওটসের ক্ষেত্রে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে যে ম্যাক্সিমাম জীব আছে, সমস্ত ম্যাক্সিমাম জীবেই কিন্তু ডিএনএ হলো বংশগত পদার্থ। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা দেখলাম যে ডিএনএ হলো বংশগত পদার্থ। কেবলমাত্র পৃথিবীতে কিছু জীব আছে বা কিছু ভাইরাস আছে যাদের বংশগত পদার্থ হলো আরএনএ, এটা হলো এক্সেপশন, কিন্তু বাকি সমস্ত জীবে হলো ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, কারণ ডিএনএ বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। এরপরে আমাদের যে বিষয়টা পড়তে হবে, অর্থাৎ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো নিউক্লিওজোম কনসেপ্ট। এর পরের ক্লাসে আমি তোমাদেরকে একদম ডিটেলসে পড়াবো, যেটা সেটা হলো নিউক্লিওজোম কনসেপ্ট। ওকে, নিউক্লিওজোম কনসেপ্ট আমি কিছুটা তোমাদের আগে ধারণা দিয়েছিলাম নিউক্লিওজোম কনসেপ্ট সম্বন্ধে, কিন্তু এরপরে আমি সেই সম্বন্ধে আলোচনা করব। কি রকম নিউক্লিওজোম কনসেপ্ট মানে কি, জাস্ট একটুখানি বলে দিই। ধরা যাক এটি একটি ক্রোমোজোম আছে এবং ক্রোমোজোমের মধ্যে কিন্তু ডিএনএ থাকে। ওকে, সো ক্রোমোজোম ইজ স্মল বাট ডিএনএ ইজ লং। ঠিক আছে, সুতরাং এই ডিএনএ কে অবশ্যই ফোল্ডেড হতে হবে। ডিএনএ যদি এইভাবে ফোল্ডেড হয়ে যায়, সহজেই আমরা ক্রোমোজোমের ভেতরে তাকে ঢুকিয়ে দেব। সুতরাং ডিএনএর এই যে ফোল্ডিং, অর্থাৎ ডিএনএ এই যে ফোল্ড করে আমরা ক্রোমোজোমের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কিভাবে হয়, কোন কোন প্রোটিন সাহায্য করে, সেটাই নিউক্লিওজোম মডেলে দেওয়া আছে। তাহলে এর পরের দিন আমরা নিউক্লিওজোম কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব। ওকে, সুতরাং এই ছিল আজকের বিষয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে এক্সপেরিমেন্ট যেগুলো আমি বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ঠিক আছে, দাঁড়াও আমি একটুখানি আমার স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিই।